ওয়েলকাম স্টুডেন্ট। এখন আমি আলোচনা করব ক্লাস 12 এর ইতিহাসের প্রথম ইউনিটের প্রথম অধ্যায়ের কিছু বিষয়। এই ইউনিটের উপর আমার এই থার্ড সেমিস্টারের যে জন্য এটা আমার 3 নাম্বার ভিডিও। আমি এর আগে দুটো ভিডিও দিয়েছি, এটা পার্ট 3। এই ভিডিওর আলোচনার বিষয়ে প্রথমে আমি আলোচনা করব বিচার ব্যবস্থা সম্পর্কে। এটা তোমরা পড়ছো ভারতের ইতিহাস। প্রাচীন ভারতের বিচার ব্যবস্থা, সুলতানি যুগের বিচার ব্যবস্থা অর্থাৎ মধ্যযুগ এটা, এবং মুঘল যুগের বিচার ব্যবস্থা সম্পর্কে। ভারতবর্ষের প্রাচীনকালের পাল যুগের রাজারা নিজেরাই বিচারক ছিলেন। রাজার পরেই মহাদণ্ড নায়ক বলে একটি পদ ছিল। এই মহাদণ্ড নায়ক রাজার অধীনে বিচার কার্য করতেন। আর মহাদণ্ড নায়কের নিচে ছিলেন দণ্ডনায়ক, ইনিও বিচার করতেন। দণ্ডনায়কের বিচারের রায় যদি কোনো বাদীপক্ষের পছন্দ হতো না, তাহলে সেই দণ্ডনায়কের বিচারের রায়ের বিরুদ্ধে রাজার কাছে আপিল করতে পারত। স্থানীয় প্রশাসকরা বিচার করতেন। স্থানীয় যারা প্রশাসক ছিলেন গ্রাম স্তরে, নগর স্তরে, তারা 10 পরাধিক কর্মচারী এরা বিচার করতেন। 10 রকম অপরাধের বিচার করতেন। এ গেল পাল যুগের বিচার ব্যবস্থা। এবারে প্রাচীন ভারতের চোল আমলে, চোল শাসনে স্থানীয় ভিত্তিতে বিচার ব্যবস্থা ছিল। চোল শাসন ব্যবস্থা বিকেন্দ্রীভূত শাসন ব্যবস্থা, অর্থাৎ ক্ষমতা উপর থেকে নিচ পর্যন্ত একদম কেন্দ্রীভূত না থেকে সাধারণ মানুষের হাতে পৌঁছে দেওয়ার যে ব্যবস্থা, স্থানীয় ভিত্তিতে মানুষ প্রশাসনে অংশগ্রহণ করবে, তাদের সমস্যা সমাধান নিজেরাই করবে, এটাই হচ্ছে তোমার স্বায়ত্তশাসন। তো চোল স্থানীয় শাসন ব্যবস্থা ছিল ব্যাপকভাবে, তাই গ্রাম পঞ্চায়েতের মাধ্যমে বিচার হতো। রাজকীয় আদালতকে ধর্মাসন বলা হতো। পঞ্চায়েতের রায় যদি পছন্দ না হলে পঞ্চায়েতের বিরুদ্ধে নাডু, স্থানীয় স্বায়ত্তশাসিত সংস্থা, এই নাডুর বিচারকের কাছে আপিল করা যেত। বিচারের ক্ষেত্রে 2 ধরনের মামলা ছিল। অপরাধের ক্ষেত্রে 2 ধরনের মামলা হতো, এক হচ্ছে ফৌজদারি মামলা আর এক হচ্ছে দেওয়ানি মামলা। ফৌজদারি মামলা কাকে বলে? ধরো দেশের জনগণ, রাজ্যের জনগণ মারামারি করেছে, তাহলে সেই মারামারির মামলাটা ফৌজদারি মামলা, একে ক্রিমিনাল ক্রাইম বলা হয়। আর আরেকটা হলো জমি, সম্পত্তি, বিবাহ ইত্যাদি বিষয় নিয়ে যদি বিরোধ বাঁধে, তাহলে সেটা হবে দেওয়ানি মামলা, সত্ত্বের মামলা। এই ফৌজদারি এবং দেওয়ানি মামলা একই স্থানে হতো, একই আদালতে হতো। চোল যুগের এবং পাল যুগের শাসন ব্যবস্থাতে যে বিচার ব্যবস্থা গড়ে উঠেছিল, তাতে কি কি শাস্তি দেওয়া হতো? শাস্তি দেওয়া হতো জরিমানা শাস্তি হতো, মানে অর্থ পরিশোধ করতে হতো শাস্তি বিনিময়ে। কারাদণ্ড, জেলখানায় তাকে আটকে রাখা হতো।
বেত্রদণ্ড মানে কি বেত মেরে শাস্তি দেওয়া হতো যে অপরাধী দোষী সাব্যস্ত হলে। আর একটা কঠোর শাস্তি ছিল, পাল যুগে ছিল, রাষ্ট্রকূট বংশে ছিল, বিভিন্ন এতে কঠোর শাস্তি ছিল। সেটা হলো হাতির পায়ের নিচে পিষে মারা, হাতির পায়ের নিচে পিষে মারা। এবার আমরা মধ্যযুগের শুরুতে অর্থাৎ সুলতানি যুগে, যে সুলতানি যুগ 1206 সালে কুতুবউদ্দিন আইবক প্রতিষ্ঠিত করেন এবং এই সুলতানি যুগের অবসান ঘটে 1526 সালে প্রথম পানিপথের যুদ্ধের মাধ্যমে। এই 320 বছরের সময়কালে সুলতানি যুগের সুলতানদের সুগঠিত বিচার ব্যবস্থা ছিল না। সুলতান প্রধান বিচারক হিসাবে বিচার করতেন। সুলতান উলেমাদের দ্বারা, ধর্মীয় গুরুদের দ্বারা, খলিফার আদর্শের দ্বারা, দৈব শক্তি দ্বারা তিনি নিজেকে ঈশ্বরের প্রতিনিধি মনে করেন। তাই সুলতান যে বিচার করতেন সেটা ছিল ন্যায়ের উৎস। ন্যায়ের উৎস মানে সুলতান কোনো অন্যায় কাজ করতে পারেন না, তিনি ন্যায় বিচারই করবেন। সুলতানের পরে আরেকজন বিচারপতি ছিলেন সুলতানি যুগে, তিনি হলেন কাজী। কাজী বা কাজী উল কাজাত, এই পদের নাম হচ্ছে কাজী উল কাজাত। বিচার বিভাগের সর্বোচ্চ থাকতেন হচ্ছেন সুলতান। আর এছাড়া বিচার কার্য পরিচালনা করবার জন্য বহু কর্মচারী নিযুক্ত হতো। প্রধান কাজী সুলতানের পরে যিনি নিযুক্ত হন, এই প্রধান কাজী দেওয়ানি মামলা করতেন, দেওয়ানি মামলার বিচার করতেন এবং ফৌজদারি মামলার বিচার করতেন। সুদূর মীর আদল কর্মচারী বিচারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করত সুলতানি যুগে। ফৌজদারি মামলার শাস্তি কঠোর ছিল, কঠোর শাস্তি ছিল। ফৌজদারি দেশের মধ্যে আইন শৃঙ্খলা বজায় রাখবার জন্য ফৌজদারি মামলা কঠোর হওয়া দরকার। কিন্তু লঘু অপরাধে, কম অপরাধে বেশি শাস্তি দেওয়া হতো না। লঘু অপরাধে হলে কি করত, কি শাস্তি ছিল? জরিমানা দিতে হতো, অর্থদণ্ড দিতে হতো। লঘু বা কম অপরাধ করলে বেত্রাঘাত করা হতো, বেত মেরে তাকে শাস্তি দেওয়া হতো। কম অপরাধ করলে কারাদণ্ড দেওয়া হতো, জেলখানায় তাকে আটকে রাখা হতো যাতে সে ভবিষ্যতে আর অপরাধ না করে। রাজদ্রোহী অর্থাৎ রাষ্ট্রদ্রোহী, দেশ বিরোধী ভূমিকা যারা নেবে, যারা দেশের শত্রু পক্ষকে সমর্থন করে, তারা হলো রাষ্ট্রদ্রোহী, রাজদ্রোহী। তাদেরকে কঠোর শাস্তি দেওয়া হতো সুলতানি যুগে, তাদেরকে মৃত্যুদণ্ড দিতেন সুলতান। সুলতানি যুগে, মধ্যযুগের বিজয়নগর যে সাম্রাজ্য ছিল, আঞ্চলিক রাজ্য, এই বিজয়নগর সাম্রাজ্যে রাজারা কঠোর শাস্তি দিতেন। রাজা ছিলেন সর্বোচ্চ বিচারক। যেমন সুলতানি যুগে সুলতান সর্বোচ্চ বিচারক, তেমনি বিজয়নগর সাম্রাজ্যের সর্বোচ্চ বিচারক হলেন রাজা। তিনি দণ্ডবিধি, শাস্তিদানের বিধিগুলিকে কঠোরভাবে মেনে চলতেন। জরিমানা, বেত্রাঘাত, হাতির পায়ের তলায় পিষে মারা, এইসব শাস্তির ব্যবস্থা ছিল, যা আজকের দিনে ভাবা যায় না। আজকের যে অপরাধী, তাদের জয় জয়কার, এই কথা আমরা বলতে পারি। মুঘল যুগে আমরা দেখবো যে কঠোর শাস্তি ছিল, সুলতানি যুগের মতোই মুঘল যুগের কঠোর শাস্তি ছিল। মুঘল যুগের মধ্যে শেরশাহ 5 বছর রাজত্ব করেছেন, অঙ্গচ্ছেদ করা হতো,
হাত কেটে নেওয়া হতো, পা কেটে নেওয়া হতো। শেষের সময়ে রাস্তায় সোনার থলে পড়ে থাকলে কেউ সাহস পেত না নিতে, তার কারণ শাস্তি হবে, চরম শাস্তি। শের শাহের আমলে পুলিশি ব্যবস্থা ছিল কঠোর, দেশের মধ্যে শান্তি শৃঙ্খলা বজায় ছিল। দেখো, মোগল যুগে ওই সুলতানি যুগের মতোই, সুলতানি যুগের সুলতানরা উলেমাদের নির্দেশ, কোরআনের নির্দেশ বা হাদিস, নিয়ম কানুন, ইসলাম ধর্মের যে নিয়ম, সেই অনুযায়ী শাস্তি দিতেন, বিচার করতেন। এই মুঘল সম্রাটরাও কিন্তু আকবর বাদে কোরআনের নির্দেশ অনুযায়ী অন্যান্য সম্রাট বাদশারা শাস্তিদানের ব্যবস্থা করতেন। মুঘল যুগেও মৃত্যুদণ্ড ছিল, সম্রাট নিজে এই মৃত্যুদণ্ড দিতেন। এবার আমরা আজকের ভিডিওতে প্রাচীন ভারতবর্ষে এবং মধ্যযুগের রাজস্ব ব্যবস্থা সম্পর্কে আলোচনা করব। পাল যুগে যে তাম্রলিপি আছে, লিপি মানে অক্ষর, বিভিন্ন দানপত্র, ডকুমেন্টস আছে, তাতে কিন্তু পাল যুগে বলা হচ্ছে যে 5 রকমের কর আদায় করা হতো। রাজারা 5 রকমের প্রজাদের কাছ থেকে কর আদায় করতেন। 5 রকম কি? এক রকম কর হচ্ছে ভাগ, 2 ভোগ, 3 কর, 4 হিরণ্য, 5 উপরি কর। শস্যের অর্থাৎ ফসলের আকারে 1/6 অংশ রাজস্ব পাল যুগে প্রজাদের কাছ থেকে, কৃষকদের কাছ থেকে রাজারা আদায় করতেন। রাষ্ট্রকূট বংশ, রাষ্ট্রকূট শাসনে ভূমি রাজস্ব অর্থাৎ জমি থেকে রাজার আয়ের উৎস প্রধান ছিল। রাজার আয়ের উৎস হলো জমি। এক কথায় উন্নত উৎপন্ন শস্যের 1/4 অংশ রাজারা, রাষ্ট্রকূট রাজারা কর হিসাবে, রাজস্ব হিসাবে আদায় করতেন। চোল যুগে জমি জরিপ করে কর নির্ধারণ করতেন রাজারা। জমি জরিপ করে, মানে আন্দাজে না, কার কতটুকু জমি মেপে তার কাছ থেকে কর আদায় করতেন। জমির উৎপাদন শক্তি অর্থাৎ জমির উর্বরতা শক্তি, জমির ফসল কম হয় সেখানে কম কর আদায় করা হতো, আর যেখানে বেশি ফসল হতো, ভালো জমি, উর্বর জমি, সেখান থেকে বেশি কর আদায় করা হতো। এইভাবে চোল যুগে কর আরোপের ব্যবস্থা ছিল। সুলতানি যুগে কর আদায় করার ব্যবস্থা ছিল। সুলতানি যুগের আয়ের 6টি উৎস ছিল। সুলতানরা 6টি উৎস থেকে কর আদায় করতেন এবং সেই অর্থে রাষ্ট্রের উন্নয়নমূলক কাজ, পরিষেবামূলক কাজ করতেন। 1 নাম্বার, সুলতানরা ভূমি রাজস্ব নির্ধারণ করতেন কৃষকদের উপর। জাকাতটা কি? এটা মুসলমানদের ধর্মকর দিতে হতো। মুসলমান হলেই তোমাকে, মুসলিম ধর্ম প্রতি তুমি কতটা অনুগত, ভালোবাসো, এই ধর্ম পালনের জন্য তোমাকে কর দিতে হবে, এইটা সুলতানরা মুসলিমদের উপর, মুসলিম জনগণের উপর চাপাতেন। নাম্বার 3 নাম্বার কি? 3 নাম্বার হচ্ছে জিজিয়া কর। জিজিয়া কর সুলতানি যুগে ছিল। জিজিয়া করটা কি? জিজিয়া কর হলো যারা মুসলমান নয়, হিন্দু বা জৈন ধর্মের মানুষ বা খ্রিস্টান ধর্মের মানুষ, তারা কিন্তু জিজিয়া কর দেবেন। আর যারা মুসলমান তাদের কিন্তু জিজিয়া কর দিতে হবে না। মুসলমানদের তো আলাদা করে কর দিতে হচ্ছে, তার নাম হলো জাকাত। তাহলে জিজিয়া কর হলো যারা মুসলমান নয় তাদের উপরে কর, এটাকে বলা হচ্ছে জিজিয়া কর। এই জিজিয়া করের মাধ্যমে অমুসলমানদের কাছ থেকে কর আদায় করতেন সুলতান। 4 খামস হচ্ছে কি? সুলতানরা যুদ্ধ করতেন,
যুদ্ধে লুট করত, বিশাল সম্পদ লুট করত, টাকা পয়সা লুট করত। সেই লুটের সম্পদ কোষাগারে জমা হতো। এটা হচ্ছে খামস নামে একটা কর, রাজস্ব। এই রাজস্ব রাজভান্ডারকে পরিপূর্ণ করত। 5, খনি এবং গুপ্তধন। খনি থেকে অনেক সময় সম্পদ পাওয়া যেত, গুপ্ত ধন গোপনে কোনো জায়গায় ছিল, সেটা উদ্ধার হলো, সেই সব সম্পদ সুলতানের ভান্ডারে জমা হতো, কোষাগারে জমা হতো। উত্তরাধিকারবিহীন সম্পত্তি, অনেক জমি আছে যে তার উত্তরাধিকারী নেই, মারা গেল, তো উত্তরাধিকারী কেউ নেই, সেই সম্পত্তিটা সুলতানের সাম্রাজ্যের অন্তর্ভুক্ত হয়ে যেত। এইভাবেও রাজস্ব আদায়। 7 নম্বর হচ্ছে সোরা কর, যেটা আজকে খুব বেশি আয় করে সরকার। এই যে এটা হচ্ছে যেমন পশ্চিমবাংলায় যে সোরা মদ্যপান, এর উপরে বেশি টাকায় আয় করে। এবং আমি কথা বলতে চাইছি যে যারা সরকারি কর্মচারী, তাদের যে বেতন এই মদের উপর যে কর রাজ্য সরকার আরোপ করে এবং আদায় করে, সেই করের থেকেই বেশি দেওয়া হয়। তাই বেতনের টাকাটা কিন্তু একদিকে মানুষকে ক্ষতি করে দেওয়ার টাকা। সুতরাং এই যে এই সোরা কর সুলতানরা আদায় করতেন। তুমি সোরা পান করো, এখন যেমন যত মদ্যপান করো, দোকান খুলো, মদের কারখানা তৈরি করো, আমাকে কর দিলে আমি খুব খুশি। ঠিক সুলতানরা এইভাবে সোরা করটাকে আদায় করতেন। জলের উপরে কর দিতে হবে, এটা সুলতানি যুগে ছিল। আলাউদ্দিন খলজি দিল্লির একজন বিখ্যাত সুলতান, যিনি কঠোর ভাবে দাম নিয়ন্ত্রণ করেছিলেন, যিনি একজন কঠোর সাম্রাজ্যবাদী, যিনি যাকে খলজি বংশের প্রকৃত শ্রেষ্ঠ প্রতিষ্ঠাতা, জালালউদ্দিন খলজি বংশ প্রতিষ্ঠিত করেন। আর খলজি বংশের প্রকৃত প্রতিষ্ঠাতা বা খলজি বংশকে শক্তিশালী করেন তিনি হলেন আলাউদ্দিন খলজি। এই আলাউদ্দিন খলজি সুলতানি যুগে প্রথম জমি জরিপ করবার ব্যবস্থা করেন। জমি জরিপ মানে কি জানো? জমি জরিপ মানে জমি মাপা, ঠিক আছে? তাহলে আর বলবন অবশ্য মানে কর আদায় একটু কম করতেন। বিজয়নগর হিন্দু রাজ্য, অনেকে মনে করে যে মুসলিম শাসক এই কর বেশি আদায় করছে, কিন্তু বিজয়নগরে আরো কঠোর ভাবে কর আদায় করা হতো। বিজয়নগরের আয়ের উৎস ভূমি রাজস্ব। কোন ঐতিহাসিক বলছেন বিশ্বের একটা শ্রেষ্ঠ রাজ্য হলো বিজয়নগর। তাই এখানকার রাজা দেবরায় বা অন্যান্য রাজারা গোচারণ কর, গরু চড়াইতে হলে কর দিতে হবে, বিয়ে করতে হলে কর দিতে হবে, বাগান তৈরি করতে গেলে কর দিতে হবে, বিদেশের সঙ্গে বাণিজ্য করবা, কর দিতে হবে, তাহলে বৈদেশিক বাণিজ্য কর। আর জমির উৎপাদন শক্তি অনুযায়ী তোমাকে কর দিতে হবে। জমিতে ফসল ভালো হয় না, অনুর্বর জমি, তোমাকে কর কম দিতে হবে। মুঘল যুগের যে কর ব্যবস্থা, এটা একটা বিশেষভাবে লক্ষণীয়। মুঘল যুগে পথ কর আদায় করা হতো, জমি থেকে রাজস্ব আদায় করা হতো। মুঘল যুগে জলের উপর কর বসানো হতো। মুঘল যুগে শাস্তির একটা ব্যবস্থা ছিল জরিমানা করা। জরিমানার টাকা মুঘল যুগে কর হিসাবে, রাজস্ব হিসাবে আদায় করা হতো। নজরানা হচ্ছে উপঢৌকন মানে এখানে ঘুষ না, সম্মান জানানোর জন্য, সম্রাটদের সম্মান জানানোর জন্য অনেকে মানে উপহার দিতে, সেগুলি রাজস্বের উৎস হিসাবে ধরা হতো। তাহলে মুঘল যুগের রাজস্বের উৎস কি কি? পথ কর, ভূমি রাজস্ব, জল কর, জরিমানা, নজরানা ইত্যাদি। আকবর মুঘল যুগের শ্রেষ্ঠ
সম্রাট, ভারতের শ্রেষ্ঠ সম্রাট, গৌর সাম্রাজ্যবাদী হয়েও সুশাসন প্রতিষ্ঠার জন্য, ধর্ম নিরপেক্ষ আদর্শ গ্রহণ করার জন্য তিনি কিন্তু কর ব্যবস্থাকে নতুন করে ঢেলে সাজান, নতুন করে কর আরো পরিবর্তন করেন কর ব্যবস্থাতে। কি পরিবর্তন? তিনি এই পরিবর্তন করবার জন্য টোডরমলকে তিনি রাজস্ব মন্ত্রী করলেন। টোডরমল তাকে আকবরকে পরামর্শ দিলেন যে জমি জরিপের ব্যবস্থা করতে হবে। জমি জরিপের ব্যবস্থা অনেকেই করেছেন, জমি জরিপের ব্যবস্থা করতে হবে, কিন্তু এখন একটা কথা কি, জমি জরিপ করার সময় ও দুর্নীতি থাকে। ওই নীলকর সাহেবরা বাংলার চাষিদের যখন নীল চাষ করে নিত, তখন নীলের দাম দেওয়ার জন্য ও 5 বিঘে জমিকে 4 বিঘে 3 বিঘে করে দিত। মাপের কাঠিটা, জমি জরিপের যে মাপের কাঠি, সেই কাঠিটা বড় ছিল আর কি। তো যাই হোক, আমরা দেখবো যে মুঘল যুগে জমি জরিপের ব্যবস্থা হলো, খুব ভালো কথা। টোডরমল এটা ব্যবস্থা করলেন। জমির উর্বরতা অনুযায়ী চাষিকে কর দিতে হবে, রাজস্ব দিতে হবে। টোডরমল আকবরকে তিন ধরনের করের কথা বললেন, 3 ধরনের রাজস্বের কথা বললেন। যাবত বা জাবতি বা দহশালা, যাবত, জাবতি, দহশালা সব একই অর্থে কিন্তু। এবার এটা হলো 1 নাম্বার কর। 2 নাম্বার হচ্ছে গল্লা বক্স, 3 নাম্বার হচ্ছে নাক্স। এই 3 ধরনের করের কথা, 3 ধরনের রাজস্বের কথা টোডরমল আকবরকে পরামর্শ দিলেন। জাবতির জন্য টোডরমল খ্যাতি লাভ করেন। মালব, অযোধ্যা, দিল্লি, লাহোর, মুলতান, রাজপুতানা প্রভৃতি অঞ্চলে এই জাবতি করের ব্যবস্থা চালু করেন আকবর। গল্লাব কস বা বাতাই প্রথা, এটা সিন্ধু প্রদেশ, কাশ্মীর, কান্দাহার, কাবুল, এগুলো আমি আলাদা করে পরে ভিডিও বানিয়ে দেব। এখানে বিস্তারিত আলোচনা করলে হবে না সিলেবাস। কাবুল, এই সমস্ত জায়গাতে এই রাজস্ব আদায়ের ব্যবস্থা করলেন। এবার রাজস্ব আদায় করতেন কে? রাজস্ব বিভাগের দেওয়ান, রাজস্ব মন্ত্রী প্রদেশে একজন করে দেওয়ান নিযুক্ত করেন। এবার ভারতবর্ষের ইতিহাসে প্রাচীন যুগে অগ্রহার ব্যবস্থা বলে এক ধরনের ব্যবস্থা ছিল, সেটা কিন্তু করের সঙ্গে যুক্ত, রাজস্বের আয়ের সঙ্গে যুক্ত। প্রাচীন ভারতের এই করের ব্যবস্থা ছিল, এর নাম হচ্ছে অগ্রহার ব্যবস্থা। এটা 600 খ্রিস্টাব্দ থেকে 1200 খ্রিস্টাব্দ, অর্থাৎ মধ্যযুগ প্রায় শুরু হয়ে গিয়েছে। সুলতানি যুগের ঠিক আগে পর্যন্ত অধিকাংশ কৃষক, সরকারের আয়ের উৎস হচ্ছে কৃষি। সুতরাং এই পরিস্থিতিতে এই তোমার রাজস্ব ক্ষেত্রে অগ্রহার ব্যবস্থা চালু হয়। এবার আমাদের বুঝে নিতে হবে যে অগ্রহার ব্যবস্থাটা কি। দেখো, প্রাচীন ভারতবর্ষে সামাজিক প্রথা ছিল যে পুরোহিতদের জমি দান করতে হবে, বৌদ্ধ মঠে জমি দান করতে হবে। এখনো কিন্তু পুরোহিতদের অনেকে দান করেন, আলাদা সম্মান দেন অনেকেই। তো পুরোহিতদের জমি দান করতে হবে, পুরোহিতদের সম্পদ দান করতে হবে। যারা 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 হয়তো কি বলবো, ধর্মীয় প্রতিষ্ঠানের নেতা, তাকে সম্পত্তি দান করতে হবে, বৌদ্ধ মঠকে সম্পত্তি দান করতে হবে। কি, এটা হলো ভূমিদান প্রথা। তোমরা দেখবে যে এখনো হিন্দু ধর্মে
ব্রাহ্মণদের দান করতে হয়। 30-40 বছর আগেও গরু দান করা হতো, ভূমি দান করা হতো। এখন ভূমি বা গরু দান না করলেও প্রাচীন ভারতবর্ষে গরু ছিল বিশাল মূল্যবান। প্রাচীন ভারতের রাজারা পুরোহিতদের দ্বারা পরিচালিত হতেন, তাদের পরামর্শকে গুরুত্ব দিতেন। সেই জন্যই সেখানে রাজাদের উপর পুরোহিতদের প্রাধান্য প্রতিষ্ঠিত হয়েছিল। তখন কিন্তু এইভাবে একটা ভূমিদান প্রথা চালু হয়েছিল প্রাচীন ভারতবর্ষে। এই ভূমিদান প্রথার মধ্য দিয়ে যারা যারা ধনী দেশের অনেক রাজা জমি দান করতেন পুরোহিতদের। ধর্মীয় প্রতিষ্ঠানকে অনেক রাজা জমি দান করতেন, আর সেই জমি চাষ করে ফসল হতো। তার থেকে আবার রাজা রাজস্ব আদায় করতেন। পল্লব যুগে প্রাচীন ভারতবর্ষে রাষ্ট্রকূট রাজত্বে, চোল শাসন ব্যবস্থাতে, সেন যুগের অর্থনৈতিক ব্যবস্থাতে, পাল যুগের অর্থনৈতিক ব্যবস্থাতে এই অগ্রহার ব্যবস্থা ছিল। এই ব্যবস্থার মাধ্যমে রাজারা অনেক কর আদায় করতে পারতেন। রাজস্বের উৎস হিসাবে এই অগ্রহার ব্যবস্থা খুবই গুরুত্বপূর্ণ। দেখো, যেসব জমি ধনীরা পুরোহিতকে দান করতেন, ধনীরা মঠকে, বৌদ্ধ মঠকে দান করতেন, সেই জমিগুলি অনেক সময় পতিত জমি ছিল। জমি তো খেটে করতে হতো না, জমি অন্যের জমি আত্মসাৎ করে নিত, ঠকিয়ে নিত সাধারণ মানুষের কাছ থেকে। আর সেই জমিগুলো তোমার পতিত জমি ছিল বেশি। আর সেই পতিত জমিকে মঠের আওতায় আসলে, পুরোহিতের আওতায় আসলে, পুরোহিতদের হাতে অনেক রাজনৈতিক ক্ষমতা ছিল, রাজা পুরোহিতদের দ্বারা নিয়ন্ত্রিত হতেন। তো সেই কারণে ওই পতিত জমি চাষ হতো, আর চাষ হলে তার কাছ থেকে আবার রাজা কর আদায় করতেন। আর যেসব অঞ্চলের পতিত জমি তোমার মঠের দায়িত্বে আসতো, পুরোহিতের দায়িত্বে আসতো, পেত, দান হিসাবে পেত, সেগুলি সেই সব অঞ্চলে প্রশাসনিক দায়িত্ব তারা ভোগ করত। তাহলে এইভাবে অগ্রহার ব্যবস্থার মধ্য দিয়ে আমরা দেখছি অ্যাকচুয়ালি সামন্ত প্রভুদের উদ্ভব হয়েছে ভারতবর্ষে, প্রাচীন ভারতবর্ষে। দেখো, সামন্ত প্রভু কারা? যারা যারা জমির মানে মালিকানা পেয়েছে, আবার অনেক ক্ষেত্রে জমির মালিকানা পায়নি, কিন্তু জমির দেখাশোনা, জমির আয়ের ব্যবস্থা করা, জমি থেকে যে রাজস্ব আদায় করা, সেগুলিকে ব্যবহার করা, এগুলো সব দায়িত্ব কিন্তু সামন্ত প্রভুদের। এবং এদের আভিজাত্য গড়ে ওঠে এবং এরা কৃষকদের উপরে অত্যাচার নিপীড়ন করতে থাকে। এইভাবে আমরা প্রাচীন ভারতবর্ষের ইতিহাসে দেখি যে অগ্রহার ব্যবস্থা এটা কিন্তু এটা কি বলবো, রাজাদের আয়ের একটা উৎস হিসাবে গণ্য হয়েছে। আমরা প্রাচীন ভারতের কৃষি পণ্য, সুলতানি যুগের কৃষি পণ্য এবং মুঘল যুগের কৃষি পণ্য ভারতবর্ষের, সেগুলো নিয়ে একটু আলোচনা করব। পাল যুগে, রাষ্ট্রকূট যুগে, পল্লব যুগে, সেন যুগে, সুলতানি যুগে, মুঘল যুগে কৃষি পণ্য কি কি ছিল। কৃষি পণ্য দেখো, ফল হলো সেটা কিন্তু কৃষিজাত দ্রব্য বা কৃষি পণ্য। জাইফল, জয়িত্রী, মরিচ, খেজুর, ত্রিফলা, এগুলো কিন্তু ফল হিসাবে। তরমুজ, আপেল, কমলা, মোসাম্বি, কাঁঠাল, জাম, এগুলো এই ফল চাষ হতো। কৃষকরা এই ফলের চাষগুলো করত। আর সরাসরি কৃষি পণ্য যেগুলো, যব, গম, পান, আখ, মুখ, সর্ষে, এগুলো কিন্তু, গোলমরিচ, এগুলো কিন্তু কৃষকরা ফসল হিসাবে চাষ করত। যাই হোক,
আজকের ভিডিও আর বড় করছি না, এইখানেই আমি শেষ করছি। পরবর্তী ভিডিও পার্ট 4 আমি আলোচনা করব ভারতের ইতিহাসে আরো কিছু বিষয় নিয়ে। তোমরা দেখতে থাকো। এই বলে আজকের আলোচনা আমি এখানেই শেষ করলাম।